মুক্তিযোদ্ধা গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। বিকেলে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। তাবলিগ জামাতের বিবদমান দুপক্ষের সমঝোতা, ফেব্রুয়ারিতে একই সঙ্গে বিশ্ব ইজতেমা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর কোনো বিভাজন নেই বললেন দুপক্ষের সমন্বয়ক। পদ্মা সেতুর ৬ নম্বর স্প্যান বসানোর কাজ সম্পন্ন, দৃশ্যমান হলো প্রায় ১ কিলোমিটার। খুব শিগগিরই বসবে আরও ২টি স্প্যান, জানালেন সেতুমন্ত্রী। তারেক রহমানের ২ বছর রাজনীতি থেকে দূরে থাকা উচিত, মন্তব্য ঐক্যফ্রন্টের উদ্যোক্তা ডক্টর জাফর উল্লাহর। বেগম জিয়াকে সরিয়ে নতুন চেয়ারম্যান করার পরামর্শ। লক্ষ্মীপুরে ট্রাক সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত, একই পরিবারের ৬ জনকে হারিয়ে দিশেহারা স্বজনরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানানো হলো সঙ্গীতজ্ঞ মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে। সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গার্ড অব অনার প্রদানের পর শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। এফডিসিতে শ্রদ্ধা জ্ঞাপনের পর বিকেলে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে বরেণ্য এই শিল্পীকে। এবার অন্য প্রসঙ্গ। তাবলিগ জামায়াতের বিবদমান দুপক্ষের সমঝোতায় ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। তবে মাওলানা সাদ কান্ধলভি অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে তাবলিগ জামায়াতের দুপক্ষের বিশিষ্ট আলেমদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে তিনি কথা জানান। এদিকে দুপক্ষের সমন্বয়ক জানিয়েছেন তাবলিগ জামাতে আর কোনো বিভাজন নেই। টঙ্গীর তুরাগ নদের তীরে প্রতি বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয় মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে নেতৃত্বের কোন্দলকে ঘিরে চলতি বছর জানুয়ারিতে ইজতেমার আয়োজনে নিষেধাজ্ঞা আসে সরকারের তরফ থেকে। তাবলিগ জামাতের অন্যতম শীর্ষ নেতা ভারতের তাবলিগ মার্কাজের মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের সাথে গত বছরের ১ ডিসেম্বর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদে জড়ায় আরেকটি পক্ষ। তুমুল সংঘর্ষে প্রাণও হারান একজন, আহত হন অর্ধশতাধিক মুসল্লি। দুই পক্ষের বিরোধ যখন তুঙ্গে তখন নিষ্পত্তি করতে তাদের এক টেবিলে আনে সরকার। গেল কয়েকদিনের দফায় দফায় বৈঠকের ধারাবাহিকতায় বুধবার বেলা ১০টা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের দুপক্ষকে নিয়ে ২.৫ ঘণ্টা বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম কর্মীদের বলেন, দুই পক্ষের নেতাদের উপস্থিতিতেই মতবিরোধের অবসান ঘটেছে। ফেব্রুয়ারির যে কোনো সময়ই অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। আগামী ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় আমাদের টঙ্গীতে বিশ্ব ইজতেমাতে যেটা হয়ে থাকে সেই ইজতেমাটাই হবে এবং সেই ইজতেমাতে দুই পক্ষই একত্রে ইজতেমাটা করবে, একসঙ্গে ইজতেমাটা করবে। মাওলানা সাদ কান্দলভি এবারের ইজতেমায় অংশ নিচ্ছেন না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে মোতায়েন করা হবে সেনাবাহিনী। তাবলিগ জামাতের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থাটা আমাদের নিরাপত্তা বাহিনী এবং প্রয়োজন বিশেষে সেনাবাহিনীও সহযোগিতা করেন, সেইটা থাকবে। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ইজতেমা নিয়ে বিরোধের স্থায়ী সমাধানের চেষ্টা চলছে। সর্বশেষ সিদ্ধান্ত হইল ঐক্যবদ্ধভাবে একটাই ইজতেমা হবে, দুইটা হবে না। ভবিষ্যতে যাতে এটাকে পার্মানেন্টলি সলিউশন করা যায় এই ব্যাপারে যখন যেখানে গেলে ভালো হয় সেটা প্রক্রিয়া চালু থাকবে। পরে দুই পক্ষের সমন্বয়ক কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, তাবলিগ জামাতের মধ্যে আর কোনো বিভাজন নেই। আজকে থেকে সারা বাংলাদেশের সমস্ত তাবলিগের ভাইরা কোনো বিভেদ করবেন না, প্রত্যেকটা মসজিদে সমস্ত তাবলিগের ভাইরা একসাথে হয়ে যাবেন। ইজতেমার চূড়ান্ত তারিখ নির্ধারণে বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বসানো হলো পদ্মা সেতুর ৬ষ্ঠ স্প্যান। সকালে নদীর জাজিরা প্রান্তের ৩৬ ও ৩৭ নম্বর পিলারে বসানো হয় এই স্প্যান। এতে দৃশ্যমান হলো ৯০০ মিটার সেতু। নতুন স্প্যান বসানোয় উচ্ছ্বসিত সেতুর দুপারের মানুষ। প্রকল্প পরিচালক বলছেন, এখন বাড়তি জনবল ও যন্ত্রপাতি দিয়ে বাড়ানো হবে কাজের গতি। প্রকল্প এলাকা থেকে সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের প্রতিবেদন।
সকালের ঘন কুয়াশা তখনও কাটেনি, তবু কর্মচাঞ্চল্য পদ্মা নদীর বুক জুড়ে। আগের দিন স্প্যান নিয়ে নির্ধারিত পিলারের কাছে পৌঁছে অপেক্ষমান ছিল ট্রেন। বুধবার সকালে সেটি বসানো হয় আগের 5টি স্প্যানের সঙ্গেই। 2017 সালে সেপ্টেম্বর মাসে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান করার কাজ শুরু হয়। সবশেষ গত বছরের জুনে পঞ্চম স্প্যান বসানোর মধ্য দিয়ে শেষ হয় 6টি পিলারের একটি মডিউলের কাজ। এবার ষষ্ঠ স্প্যান দিয়ে শুরু হলো তার পরের মডিউলের কাজ। দৃশ্যমান প্রায় 1 কিলোমিটার সেতু এখন পদ্মা পাড়ের মানুষদের জন্য আশা জাগানিয়া। দ্রুত এর কাজ শেষ হবে বলেও প্রত্যাশা তাদের। জীবনে আমরা যেটা দেখি নাই এটা আমরা ইনশাল্লাহ দেখতে আছি, পদ্মা সেতু হইতে আছে। হ্যাঁ, আমাকে এলাকায় খুব উন্নত হইতে আছে। বৃষ্টি হয়ে পড়ে গেলে মরণ ঢাকা যে কোন টাইমে যাওয়ান যাবো বাহন যাবো, যে কোনো টাইমে কোনো জাম নাই জাত নাই, মানে কিছু নাই, মানে ঘর থেকে বেরোলে ঢাকা। আমাদের বাড়ি ছোট থেকে নদী দেখতে আসছে এই জায়গায়, কোনোদিন ভাবি না যে ব্রিজ হবে। আগে তো লঞ্চে ট্রলারে গেছি, আর ওখানে পদ্মা সেতু যদি হয় তাই গাড়িতে যাবো, ইনশাল্লাহ আমাকে সুবিধা হয়ে গেল। চলতি মাসেই কেটে গেছে সেতুর সব নকশা জটিলতা। ষষ্ঠ স্প্যান বসানোয় এলো আরেক ধাপ অগ্রগতি। বাকি কাজ শেষ করতে তাই বাড়তি মনোযোগ প্রকল্প সংশ্লিষ্টদের। এটা একটা জটিল প্রজেক্ট, যার জন্য প্রতিকূলতা এখানে বেশি। আর প্রতিকূলতা ছোট প্রজেক্টও থাকে, বড় প্রজেক্টও থাকে, আমার এখানে বেশি থাকবে আর কি, এটাই স্বাভাবিক। চেষ্টা করছি, আমাদের ঈদের দিন নাই, আমাদের ছুটির দিন নাই, 24/7 আমরা কাজ করে যাচ্ছি উইথ এডিশনাল রিসোর্সেস, এবং এই রিসোর্স দিন দিন বাড়তেছে, আমরা বাড়াচ্ছি টাইম টু টাইম, টাইমের সাথে আমাদের রিসোর্সের পরিমাণ বাড়তেছে, যাতে আমরা যে টার্গেট দিয়েছি সেই টার্গেট জন্য অ্যাচিভ করতে পারি। প্রকল্প সূত্রে জানা গেছে এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে 63%। সেতু এখন এতটাই বড়, পাখির চোখে অনেক দূর থেকেও সেটি দৃশ্যমান। দৈর্ঘ্য যতটাই বাড়ছে ক্রমেই স্পষ্ট হচ্ছে এস আকৃতি সেতুর বাঁকগুলো। একই সঙ্গে স্পষ্ট হচ্ছে এই সেতুকে ঘিরে মানুষের স্বপ্নগুলো, যেখানে বাস্তবতা ছোঁয়া এনে দেয় এই ধরনের এক একটি স্প্যানের সংযোজন। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। এদিকে পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান বসানোর মধ্য দিয়ে নির্মাণ কাজ আরেক ধাপ অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর বিআরটিএ ভবনে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। মন্ত্রী আরও জানান, খুব শীঘ্রই আরও 2টি স্প্যান বসবে। স্পেন বসার মধ্য দিয়ে পদ্মা সেতু নির্মাণ কাজের আরেকটু অগ্রগতি দৃশ্যমান হয়েছে। খুব শিগগিরই আরও 2-3টি স্প্যান বসার সম্ভাবনা আছে। বিআরটিএতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হয়, ভেতরে যদি যোগসাজশ না থাকে তাহলে বাইরে থেকে দালালরা এসে এখানে কি করে উপদ্রব করে, এবং এই দালালের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত আব্দুল কাইয়ুম মালিকজাদ। সকাল 10টার দিকে গণভবনে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত। টানা 3য় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণে সরকার প্রধান শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বাংলাদেশে আফগানিস্তান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বের শীর্ষ 100 চিন্তাবিদের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। ওয়াশিংটন ভিত্তিক সাময়িকী ফরেন পলিসি 10টি ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ চিন্তাবিদদের এই তালিকা প্রকাশ করেছে। তালিকায় গত 1 বছরে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের সেরা চিন্তাবিদের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 9ম স্থানে রয়েছেন। তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, তার স্ত্রী মিশেল ওবামা, আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার মতো ব্যক্তিরা। দূরদর্শী নেতৃত্ব, দেশের নিরাপত্তা বজায় রাখা সহ 11 লাখের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় তার প্রশংসা করেন ফরেন পলিসি। এই তালিকা প্রকাশের 10ম বার্ষিকীতে শীর্ষ 100 জনকে 10টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। সময় সংবাদে আরো থাকছে। সমন্বয়হীন উন্নয়ন কাজে চট্টগ্রামে ধুলার রাজত্ব, চরম দুর্ভোগে নগরবাসী, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, ব্যর্থতার দায় নিতে নারাজ সিটি কর্পোরেশন।
নির্বাচনের নামে সরকার তামাশা করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন আওয়ামী লীগ এখন গণশত্রুতে পরিণত হয়েছে। দুপুরে বগুড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। দলকে আরো শক্তিশালী করে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করা হবে বলেও জানান মির্জা ফখরুল। আমরা যে 2014 সালে নির্বাচন বর্জন করেছিলাম সেটা যে সঠিক সিদ্ধান্ত ছিল তা প্রমাণিত হয়েছে এই নির্বাচনের মধ্যে। অর্থাৎ দলীয় সরকারের অধীনে বিশেষ করে আওয়ামী লীগ যদি সরকারে থাকে তাহলে কোনো নির্বাচনই যে সুষ্ঠু অবাধ হতে পারে না তা আবার প্রমাণিত হয়েছে। একটা নিরপেক্ষ জরিপ করেন, শতকরা 99 জন লোক বলবে যে আওয়ামী লীগ এখন আর জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ এখন গণশত্রুতে পরিণত হয়েছে। এই ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। শুধু ঐক্য ফ্রন্ট এবং 20 দলের জোট নয়, বাইরে যারা আছেন তাদেরকেও একখানে করতে হবে একটি মাত্র দাবিতে যে আমরা গণতন্ত্রকে ফিরে চাই। বিএনপিকে বর্তমান বিপর্যয় করা অবস্থা থেকে ফেরাতে তারেক রহমানকে কমপক্ষে 2 বছর রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত এই রাজনৈতিক বিশ্লেষকের মতে দলটির উচিত এখন কাউন্সিলের মাধ্যমে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা। বেগম জিয়া থাকবেন এমেরিটাস চেয়ারপারসন। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। 30 ডিসেম্বরের নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর প্রশ্নবিদ্ধ হয়েছে বিএনপির সাংগঠনিক সামর্থ্যের বিষয়টি। এ নিয়ে দলের অভ্যন্তরেই চলছে আলোচনা সমালোচনা। এ অবস্থায় কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরির তাগিদও দিয়েছেন নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের কেউ কেউ। জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীও মত দিলেন দল ঢেলে সাজানোর পক্ষে। বর্তমান পরিস্থিতি, বয়স ও শারীরিক সামর্থ্যের বিষয়টি বিবেচনা সাপেক্ষে বেগম জিয়াকে এমেরিটাস চেয়ারপারসন রেখে দলের যোগ্য কাউকে চেয়ারম্যান করার তাগিদ তাঁর। খালেদা জিয়াকে ইমিডিয়েটার চেয়ারপারসন হতে পারেন, যেহেতু উনি দেশেই আছেন, ওনার পরামর্শ মধ্যে সদ্য পেতে পারবে তারা। হোপ যে তারা 2-1 মাসের মধ্যে উনি বেরিয়ে আসবেন। বেরিয়ে আসলে তো যে কম, তাহলেও বেরিয়ে আসলেও উনার শারীরিক অবস্থা সব কিছুর কারণে আমি মনে করি যে তারা নতুনভাবেই করা উচিত। উনি যতদিন জীবিত আছেন ইমিরিটাস, যার বিশ্ববিদ্যালয়ে ইমিরিটাস প্রফেসর থাকে, এটা উনি ইমিরিটাস চেয়ারপারসন হবেন আর অন্যরা নির্বাচিত। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কিছুদিনের জন্য রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা। সে বিলেতে থেকে এখানে দৈনন্দিন করা, অমুক করা, যদিও আজকে যোগাযোগ ব্যবস্থার উন্নত, তাহলেও কি হলো আপনার ফোন ইন্টারসেপ্ট হয়। সেই জন্য আমি তো মনে করি তারেক রহমান 2 বছরের জন্য অব্যাহতি নেওয়া উচিত। উনি ওখানে বসে একটা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করুক, আর এইদিকে এরা চালাক। 2 বছরের পরিবর্তন হলে উনি ফিরে আসলে আবার দায়িত্ব নিতে পারবেন। নতুন নেতৃত্ব ছাড়া বিএনপিকে পুনরুজ্জীবিত করা যাবে না বলেও মন্তব্য করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। গণতান্ত্রিক প্রক্রিয়া পার্টির অভ্যন্তরে না থাকলে পার্টির জাগরণ হয় না। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় বাসে আগুন দিয়ে 8 জনকে হত্যা মামলায় বেগম জিয়ার জামিন আবেদন 4 ফেব্রুয়ারির মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জামিন আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। বেগম জিয়ার আইনজীবীরা জানান, কুমিল্লার এই মামলায় 18 অক্টোবর জজ আদালতে জামিন আবেদন করা হলেও তা এখনও নিষ্পত্তি হয়নি। 2015 সালে কুমিল্লায় বাসে পেট্রোল ঢেলে 8 জনকে পুড়িয়ে হত্যা মামলায় বেগম জিয়া সহ 56 জনকে আসামি করা হয়। দেখছেন সময় সংবাদ। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ, চলছে চলবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং কিশোরগঞ্জ 1 আসনের পুনরায় নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ শুরু করেছে আওয়ামী লীগ। সকাল 11টায় ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিতরণের কার্যক্রম শুরু হয়। ঢাকা উত্তর সিটি উপনির্বাচনের জন্য প্রথম মনোনয়ন ফর্মটি সংগ্রহ করেন আদম তমিজি হকের পক্ষে মানবিক ঢাকা সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাদশা। এছাড়া সিটি নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বিজিএমইএ সাবেক সভাপতি আতিকুল ইসলাম। এরপর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নেতা সৈয়দ আশরাফের ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম কিশোরগঞ্জ 1 আসনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। 25 জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত চলবে এই মনোনয়ন ফর্ম বিক্রি এবং জমা দেওয়ার কাজ।
সৈয়দ সাফায়েতুল ইসলাম জনগণের সঙ্গে ওনার সম্পৃক্ততা চমৎকার। নির্বাচনী এলাকার প্রত্যেকটা লোক ওনাকে পার্সোনালি, নেতা কর্মী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ ওনাকে চিনে এবং ওনারা চাই যে উনি করুক, ওই নির্বাচনে আসুক। দুর্নীতিমুক্ত ঢাকা সিটি কর্পোরেশন, এখানে আমরা দেখছি একটা রাস্তা বছরে 3-4 বার খোয়াখুই হয়। এখানে একটা প্রশাসনিক একটা অঙ্কবাদ যে আমরা বিশ্বাস করে চলে, এগুলো বন্ধ করার জন্য আমরা ওনাকে আগন্ত অভিযোগকে ঢাকা উত্তরের মেয়র হিসেবে চাই। হবিগঞ্জের 9টি উপজেলায় বইতে শুরু করেছে উপজেলা নির্বাচনের হাওয়া। প্রতিটি উপজেলার গ্রাম ও হাট বাজারে চলছে নির্বাচনী আলোচনা। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, শিল্প কারখানা, নারীর ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মূলে যিনি কাজ করবেন তার পক্ষে রায় দিতে চান ভোটাররা। একজন দক্ষ, সৎ, নিষ্ঠাবান ব্যক্তি আমরা চাই। হবিগঞ্জ শিল্পাঞ্চলে 20,000-এর মতো নারী শ্রমিক কাজ করছেন, যারা সঠিক নিরাপত্তা পাচ্ছেন না, প্রায়ই সহিংসতার শিকার হচ্ছেন। আমরা আশা করব ভবিষ্যতে যিনি নির্বাচিত হয়ে আসেন তিনি ওদের নিরাপত্তার সঠিক ব্যবস্থা করবেন। জীবনের প্রথম ভোটটি এমন একজন চেয়ারম্যানকে দিতে চাই যিনি মাদক, সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে কাজ করবেন। এমন একজন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন যিনি শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে পারেন। আমরা কৃষকেরা লাগে যারা কাজ করব তারে আমরা আগামীতে ভোট দেব। যিনি শায়েস্তাগঞ্জ শিল্পাঞ্চলের শ্রমিকদের নিরাপত্তা এবং পরিবেশ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। হবিগঞ্জ সদর উপজেলায় বিগত 5 বছরে বরাদ্দ ক্ষেত্রে অনেকটা পিছনে। আমরা এমন একজন চেয়ারম্যান চাই যিনি বরাদ্দ বাড়াতে পারেন এবং শতভাগ কাজ করতে পারেন। নির্বাচনে এমন একজন চেয়ারম্যান চাই যাতে মালি মহদ্দমার থেকে আমরা রেহাই পাই, আমরা গরিবের দরদ বুঝে। লক্ষ্মীপুরে আহত ছেলেকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে বাবা মা সহ 7 জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দুর্বৃত্তের হামলায় আহত ছেলেকে দেখতে গিয়ে সেই হাসপাতালের মর্গেই ঠাঁই হলো বাবা মা সহ পরিবারের অন্য 6 সদস্যের। চোখের নিমিষে একটি পরিবারের এতগুলো মানুষের মৃত্যুতে স্তব্ধ এলাকাবাসীও। প্রতিবেশীরা জানান, মঙ্গলবার রাতে চন্দ্রগঞ্জ শাহী গ্যাস পাম্প এলাকায় ব্যবসায়ী অন্তরকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তাকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে ভর্তির খবর পেয়ে বুধবার ভোরে ছুটে যান তার পরিবারের সদস্যরা। এ সময় চন্দ্রগঞ্জ থেকে সিএনজি অটোরিকশায় করে সদর হাসপাতালে যাবার পথে জাদুইয়া রতনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক সহ 7 জন মারা যান। আমরা 3 সিএনজি আইছি, 2 সিএনজি ঠিকঠাক মতো আমরা সুন্দরভাবে হাসপাতালে আসি পৌঁছাইছি। একটা সিএনজি আমাদের ট্রাকের নিচে পড়ে আমাদের সব লোক মারা যায়। নিহতদের বাড়ি সদর উপজেলার বসুধুহিতা এলাকায়। ঘটনার পরই পালিয়ে যায় ট্রাকের হেলপার ও চালক। লক্ষ্মীপুরমুখী একটা যাত্রীবাহী সিএনজিকে চাপা দিলে সিএনজিতে থাকা 7 জন যাত্রী মারা যাচ্ছে। আমরা দ্রুত ঘটনাস্থলে চলে এসে আমরা আমাদের সাধ্যমতো উদ্ধার করার চেষ্টা করি। ইন দ্য টাইম ওই পুলিশের সহযোগিতায় রেকার ভ্যান চলে আসলে আমরা আপাতত 3 জন মহিলার ডেড বডি এবং একটা বাচ্চা, 2 জন পুরুষের ডেড বডি উদ্ধার করি। কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার মিরহাটি এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। ট্রাফিক শৃঙ্খলা পক্ষের 9ম দিনেও রাজধানীর সড়কে একেবারেই মিলছে না শৃঙ্খলা। বিভিন্ন অনিয়ম, অপরিকল্পিত অবকাঠামো, সচেতনতার অভাব সহ নানা কারণেই সড়কে শৃঙ্খলা আনতে বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। যত্রতত্র রাস্তা পারাপার, গণপরিবহনে যাত্রী ওঠানামা, ফুটওভার ব্রিজ ও ফুটপাত ব্যবহারে অনীহার কারণেই সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে দাবি তাদের। তবে সাধারণ মানুষ বলছেন, দীর্ঘ যানজটের সময় ক্ষেপণ সহ অবকাঠামোর উন্নয়ন না হওয়ায় নিয়ম ভাঙতে বাধ্য হচ্ছেন তারা। আইন মানতে ও জনসচেতনতা সৃষ্টিতে বারবার অনুরোধ করেও ব্যর্থ হচ্ছেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার একজন স্বেচ্ছাসেবক। আইন থাকলেও বেশিরভাগ ব্যক্তি রাজধানীর সড়কগুলোতে মানছেন না চলাচলের নিয়ম। দীর্ঘক্ষণ যানজটে সময় নষ্ট হওয়া, নিজেদের সচেতনতা বাড়ানো ও পর্যাপ্ত অবকাঠামো উন্নয়ন না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে ছুটছেন সাধারণ মানুষ। অফিস টাইমের কারণে আমার এই ভুলটা হয়েছে আজকে, না হলে এখানে তো ওভার ব্রিজ একটা নাই, যার কারণে আমরা কিন্তু বাধ্য হয়ে কিন্তু এই পথ দিয়ে আমরা আসি। অবশ্যই আছে, এখানে দেখেন গাড়ি দিয়ে প্রতিটা বন্ধ ছিল, আর আমি যখন গাড়িটা বন্ধ হয়েছে তখন আমি আসছি। যাই হোক, আমার ভুল হয়েছে। জেব্রা ক্রসিং ছিল, আপনি পার হয়েছেন, এই জায়গায় আপনি সচেতন ছিলেন, কিন্তু
আপনি সিগন্যাল থাকা অবস্থায় মানে গাড়ি যখন চলছিল তখন গাড়ি থামিয়ে রাস্তা পার হচ্ছিলেন কেন? আসলে এই জায়গায় গাড়িটা থেমেছিল, এই জন্য দেখে আমরা অফিসের টাইম হয়ে গেছে, তো এই জন্য টাইম মেনটেন করার জন্য চলে আসছি। পথচারী পারাপারে ফুটওভার ব্রিজের স্বল্পতা ও জেব্রা ক্রসিংয়ে প্রতিবন্ধকতা থাকায় রাস্তা পারাপারের আইন মানতে অনীহা দেখাচ্ছেন অনেকেই। আমরা মনে করেন ওখান থেকে ঘুরে এই পর্যন্ত আসছি, এখানে এসে ওই জেব্রা ক্রসিং পার হবো, পার হওয়ার জায়গাটা পাচ্ছি না আমরা মনে করি সেই পার হওয়ার জায়গাটা গাড়ি রাখা, এখন আমাদের গাড়ির উপর দিয়ে আসতে পারি না, আমাদের সে কারণে সাইড দিয়ে আসতে হয়। কথায় আর কাগজে কলমে হইলে হবে না ভাই, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট ডেভেলপ করতে হবে। নানা প্রতিবন্ধকতার কথা মেনে নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, সাধারণ মানুষ, যানবাহনের চালক ও আইন প্রয়োগকারী সহ সব বিভাগেই সচেতনতা সৃষ্টি হলেই শৃঙ্খলা ফিরবে সড়কে। কিছু অবকাঠামোগত সমস্যা তো আছেই দীর্ঘদিনের, এখানে রাস্তা কম, মানুষের ভিতরে আইন না মানার প্রবণতা মারাত্মক। এই সংকট থেকে বেরিয়ে আসতে গেলে আসলে আমাদেরকে সকলকে সচেতন হতে হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে বারবার নানা উদ্যোগ নেওয়া সত্ত্বেও আদর্শ সড়ক তৈরিতে ব্যর্থতার জন্য সঠিক পরিকল্পনার অভাবকেই দুষছেন সাধারণ মানুষ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। শীত মৌসুমের শুষ্ক আবহাওয়া ও উন্নয়ন কাজের কারণে ধুলোবালিতে বেহাল অবস্থা চট্টগ্রামবাসীর। অতিরিক্ত ধুলার কারণে রাস্তায় চলাচল করা নগরবাসীকে পড়তে হচ্ছে দুর্ভোগে, পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজের মধ্যে সমন্বয় না থাকাই মাত্রা অতিরিক্ত ধুলাবালির অন্যতম কারণ বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় পার্থপ্রতিম বিশ্বাসের প্রতিবেদন। শীতকাল আসার সাথে সাথে বন্দরনগরীর বেশিরভাগ সড়ক যেন ধুলার রাজ্যে পরিণত হয়েছে। একদিকে শুষ্ক আবহাওয়া, অন্যদিকে বিভিন্ন সংস্থার উন্নয়ন কাজ চলতে থাকায় যেন ধুলার নৈরাজ্যে পরিণত হয়েছে। অসহনীয় ধুলার কারণে নগরীর আগ্রাবাদ অ্যাক্সেস রোড, বড়পোল, শাহ আমানত ব্রিজ এলাকা, কল্পলোক আবাসিক সহ প্রধান সড়কে রাস্তায় চলাচল করা মানুষকে পড়তে হচ্ছে চরম বিপাকে। ধুলা উঠতেছে, একটু পানি দিয়ে যে এগুলোকে একটা ব্যবস্থা নিবে সেটারও কোনো কারণ নজর নাই। শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে মানুষের, ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজে যেতে এর সমস্যা হয়ে যাচ্ছে। এখন এই কাজটা দীর্ঘদিন ধরে চলতেছে। বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজের মধ্যে সমন্বয় না থাকা ও নাগরিক স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকার কারণে নগর জুড়ে মাত্রাতিরিক্ত ধুলোবালি সৃষ্টি হচ্ছে বলে মনে করেন এ নগর পরিকল্পনাবিদ। সিটি কর্পোরেশনের যে মেকানিক্যাল কিছু ব্যবস্থা ছিল রাস্তা পরিষ্কারের, সেগুলো কিন্তু এখন আমরা দেখতে পাই না। ধুলোবালি ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে, বাস্তবে কিন্তু এটার কোনো কার্যকারিতা নাই। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, অতিরিক্ত ধুলাবালির কারণে যেমন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে নগরবাসী, তেমনি শ্বাসকষ্ট, চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। ফুসফুস থেকে এগুলো হার্টের মাধ্যমে ব্রেইন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় চলে যাচ্ছে। এগুলো মাইক্রো পার্টিকেল থাকে, এই পার্টিকেলগুলো অ্যাজমা করতে পারে। দীর্ঘদিনে যদি এরকম ঢুকতে থাকে তাহলে আলটিমেটলি কিন্তু ক্যান্সারের দিকে এটা টার্ন নেবে। উন্নয়ন কাজের সাথে যারা জড়িত তাদের পানি ছিটানোর জন্য বলা হয়েছে উল্লেখ করে অনেকটা দায় এড়ানোর চেষ্টা সিটি কর্পোরেশনের এই ঊর্ধ্বতন কর্মকর্তার। যে কনস্ট্রাকশন কাজগুলি হচ্ছে সেখানে আমরা সুইপিং মেশিন না, সেখানে আমরা যেটা বলেছি কন্ট্রাক্টরদেরকে বলেছি যে তোমরা পানি দিতে হবে। ধুলাবালির অসহনীয় যন্ত্রণা থেকে নগরবাসীকে রক্ষায় কয়েক বছর আগে পরিবেশ মন্ত্রণালয় থেকে সিটি কর্পোরেশনকে দেয়া হয়েছিল দুটি সুইপিং গাড়ি। বর্তমানে 2 কোটি টাকা দামের গাড়ি দুটি অকার্যকর বলে জানা যায়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। পুরান ঢাকার সোয়ারিঘাট এলাকায় অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে কালামবাগ এলাকায় এই অভিযান শুরু হয়। এ সময় 2টি কারখানা ও 3টি গোডাউনে থাকা অবৈধ পলিথিন জব্দ করে সেগুলো বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে জরিমানা করা হয় 2,20,000 টাকা। পুরান ঢাকার দেবীদাস কারখানাঘাটে এসেছি। এখানে তিনটি অবৈধ কারখানা, মূলত এখানে পলিথিন উৎপাদন হয়। এই 3টি কারখানায় পরিবেশের কোনো ছাড়পত্র নেই এবং এখানে একটা আবাসিক এলাকায় এই কারখানাগুলি গড়ে উঠেছে। এখানে আমরা মোট 2,20,000 টাকা জরিমানা করেছি অবৈধ পলিথিন উৎপাদনের দায়ে এবং আমরা কারখানাগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে যাচ্ছি। এবং আমরা একটি যে গুদাম, সেই গুদামে তারা ভবিষ্যতে কোনো রকম এই কাজে ব্যবহার করতে পারবেন সেরকমভাবে আমরা তাদের কাছ থেকে মুচলেকা আদায় করে নিয়ে যাচ্ছি। সরকারি চাল আত্মসাতের অভিযোগে বরিশালের চাঁদপুরা ইউপি চেয়ারম্যান আমানুল্লাহ আমানকে গ্রেফতার করেছে দুদক।
দুপুরে নগরীর চৌমাথা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদক কর্মকর্তারা জানান, চাঁদপুরা ইউনিয়নে ভিজিডি কার্ডধারী 251 জনের জন্য প্রতি মাসে 30 কেজি করে চাল বরাদ্দ রয়েছে। 2016 সালের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে চাল বিতরণ না করে পরে প্রত্যেককে 60 কেজি করে দেওয়া হয়। বাকি চাল ইউপি চেয়ারম্যান আত্মসাৎ করেন বলে জানায় দুদক। এ ঘটনায় গত বছর নভেম্বরে তার বিরুদ্ধে মামলা করে দুদক। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান 251 জন উপকারভোগী ভিজিডি কার্ডধারীর প্রায় 5 মেট্রিক টনের বেশি পরিমাণ চাল আত্মসাৎ করেছেন। তার সাথে আরেকজন আসামি ইউপি সদস্য ছিলেন। এই দুইজনের মধ্যে তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। দেখছেন সময় সংবাদ। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। ফেনীতে 80 বছরের এক বৃদ্ধা মা থাকেন একটি বাড়ির পরিত্যক্ত কক্ষে। বিসিএস ক্যাডার উচ্চশিক্ষিত ও বিত্তবান সন্তানরা থাকেন যার যার মতো। মায়ের দিকে নজর নেই কারোরই। একাকী বৃদ্ধাকে তাই মৃত ভেবে থানায় খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন মৃদুলা সাহাকে। অমানবিক এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। জুলহাস তালুকদারের ছবিতে আতিয়া সজলের প্রতিবেদন। মুমূর্ষু অবস্থায় হাসপাতালের বিছানায় বৃদ্ধা মা। উচ্চশিক্ষিত ও বিত্তবান সন্তানরা ব্যস্ত যার যার কাজ আর সংসার নিয়ে। মায়ের দেখাশোনার ফুরসত যেন নেই তাদের। পুলিশ জানায়, ফেনী পৌরসভার মধুপুর এলাকায় বাড়ির পরিত্যক্ত কক্ষে থাকতেন অসুস্থ বৃদ্ধা মৃদুলা সাহা। মারা গেছেন ভেবে মঙ্গলবার বিকেলে প্রতিবেশীরা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে জীবিত অবস্থায় দেখতে পায় তাকে। উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। চিকিৎসক জানান, বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত তিনি। উনি বেশ অসুস্থ, মানসিকভাবেও বিপর্যস্ত এবং বেশ দুঃখবোধ তার মধ্যে কাজ করছে। আমরা আমাদের সম্ভাব্য সকল পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করেছি। চিকিৎসার পাশাপাশি তার প্রয়োজন আপনজনের ভালোবাসা, কিন্তু এই বয়সেও পাশে নেই ভালোবাসার মানুষগুলো। স্থানীয়রা জানান, দীর্ঘ 4 বছর ধরে মধুপুরের ওই বাড়িতে একা থাকেন বৃদ্ধা মা। তার ছেলে বাপ্পি সাহা ও বিপুল সাহা ফেনী শহরের বাবার রেখে যাওয়া চালের আড়তের মালিক। স্ত্রী সন্তান নিয়ে অন্য বাসায় থাকেন তারা। সুশান্ত সাহা নামে অপর ছেলে কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মেয়ে সর্বরী সাহা ও সুমি সাহা ঢাকার শ্বশুরবাড়িতে থাকেন। কিন্তু 5 ছেলে মেয়ে থাকার পরও নিজের বাড়িতে একা থাকেন বৃদ্ধা মৃদুলা সাহা। তার চিকিৎসা ও দেখাশোনার দায়িত্ব নিয়েছে একটি সামাজিক সংগঠন, সিভিল সার্জন ও জেলা পুলিশ। তার স্বজনরা কেউ আসেনি দায়িত্ব নেওয়ার জন্য। তার এক মেয়ে এসেছে, কিন্তু যখনই পুলিশ দেখে সে পালিয়ে গেছে। আশা করতেছি যে ওর সন্তানকে বিচারের আওতায় আনি, তাদেরকে একটু শাসন করার জন্য। বৃদ্ধা মায়ের প্রতি সন্তানদের অবহেলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন পুলিশ সুপার। মনে হচ্ছে প্রাথমিকভাবে যে এই পরিবারের সদস্যরা তার মাকে স্বাভাবিকভাবে যেটুকু সহযোগিতা করবার প্রয়োজন সেটুকু করছে না। 5 সন্তানের জননী মৃদুলা রায়ের স্বামী হরিপদ সাহা 1997 সালে মারা যান। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। চলতি অর্থ বছরের প্রথম মুদ্রানীতির লক্ষ্যমাত্রা প্রায় 100% পূরণ হয়েছে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আগামী মুদ্রানীতিতে সংকোচনের পাশাপাশি কিছুটা সম্প্রসারণমূলক হতে পারে বলে আভাস কেন্দ্রীয় ব্যাংকের। বর্তমানে আর্থিক দিক দিয়ে সরকার শক্তিশালী অবস্থানে থাকায় সরকারি খাতে ঋণ প্রবাহ বাড়বে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। বেসরকারি খাতে অস্বাভাবিক ঋণ প্রবাহ, নির্বাচনী বছরে মুদ্রাস্ফীতির হার বেড়ে যাওয়া সহ আমদানির চাপ সামলাতে গেল বছরের দুটি মুদ্রানীতি ছিল অনেকটাই সংযত ও রক্ষণমূলক। তবে নির্বাচন পরবর্তী সময়ে নতুন সরকারের অধীনে বেসরকারি খাতে উন্নয়নের গতি বৃদ্ধি করতে বাড়াতে হবে ঋণের প্রবৃদ্ধি। অন্যদিকে অর্থনীতিতে অতিরিক্ত অর্থ প্রবাহ হলে বেড়ে যাবে মূল্যস্ফীতি। এমন বাস্তবতা নিয়ে নতুন সরকারের প্রথম মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ সরকারি উন্নয়ন প্রকল্প অব্যাহত রাখতে কেমন হতে পারে 2018-19 অর্থ বছরের শেষ মুদ্রানীতি। যে টার্গেট নেওয়া ছিল সেই টার্গেটে আমরা সফলতা অর্জন করেছি। আমাদের সেই টার্গেটের ভিতর কিছুটা হয়তো প্রাইভেট গ্রোথটা আমাদের কিছু টার্গেট থেকে কিছুটা কম ছিল। পরবর্তী সময় আবার সেটাকে আবার সেই টার্গেট অনুযায়ী আবার অর্জন করছে। গত অর্থ বছরে যেমন সংকুচিত মুদ্রানীতি পাশাপাশি কিছুটা আবার গ্রোথও বাড়ছে, এইভাবে সমন্বিত করে আমাদের একটা মুদ্রানীতি প্রচলন করা হবে। আর্থিকভাবে গভর্নমেন্ট যথেষ্ট শক্তিশালী পর্যায়ে রয়েছেন। ব্যাংক খাত থেকে ওইরকম অতিরিক্ত কোনো নেওয়ার প্রয়োজন হবে বলে আমার মনে হয় না।
নতুন মুদ্রানীতিতে সম্প্রসারণমূলক ঋণ প্রবাহ নীতি নেওয়া হলেও তার জন্য ব্যাংকগুলোতে পর্যাপ্ত তারল্য রয়েছে বলে মত এই সাবেক ব্যাংকারের। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মধ্যপন্থী একটি মুদ্রানীতি গ্রহণের পরামর্শ তাদের। জিডিপি 7.8 এটাকে অ্যাচিভ করতে হবে। তো এটাকে অ্যাচিভ করতে গেলে আপনার মনিটারি পলিসিতে এখানে যদি আপনি কন্ট্রাকশনে যান, পলিসিতে যান, তাহলে সেটা হবে না। মাঝামাঝি পর্যায়ে থাকলে আমার মনে হয় সেটাই আমরা আমাদের টার্গেটে জিডিপি যে আমরা টার্গেট ধরেছি বা ইনফ্লেশন যেটাকে আমরা কন্টেইন করতে চাচ্ছি সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। গেল বছরের জুলাই ডিসেম্বর সময়কালের মুদ্রানীতিতে বেসরকারি খাতে 16.8% এবং সরকারি খাতে 10.4% ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সব স্টল প্যাভিলিয়নে মূল্য ছাড়ের উৎসব চললেও ব্যতিক্রম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খাবারের দোকানগুলো। বরং প্রতিটি আইটেম সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি। ক্ষুব্ধ দর্শনার্থীদের অভিযোগ, বিকল্প না থাকায় বাধ্য হয়ে বাড়তি দামে খাবার কিনতে হচ্ছে তাদের। যদিও রেস্টুরেন্ট মালিকদের দাবি, যৌক্তিক পর্যায়ে রয়েছে সব ধরনের খাবারের দাম। জুবায়ের ফয়সালের রিপোর্ট। স্টল প্যাভিলিয়নে পছন্দের পণ্য দেখার সঙ্গে বাণিজ্য মেলায় আসা দর্শনার্থীরা ক্লান্তি কাটাতে খোঁজেন খাবারের দোকান। কিন্তু মেলা প্রাঙ্গণের দোকানগুলোতে ঝোলানো খাবারের মূল্য তালিকা দেখেই আগ্রহ হারান অনেকে। ইপিবি নির্ধারিত তালিকায় দেখা গেল সব ধরনের খাবারের দামই প্রায় দ্বিগুণ, যার কারণে মেলা প্রাঙ্গণ লোকে লোকারণ্য হলেও রেস্টুরেন্টগুলোতে নেই একদমই ভিড়। অধিকাংশ রেস্টুরেন্টে শতাধিক আসনের মধ্যে খাবার খেতে দেখা যায় গুটি কয়েক দর্শনার্থীকে। বার্গার খাওয়াচ্ছে, বাট বার্গারের দাম লেখা নেই, নেওয়ার সময় 120 টাকা নিচ্ছে। তেমন লেখলেন না কেন, পরে বলছে আমাদের ভুল হয়ে গেছে। দাম বেঁধে দেওয়া হয়েছে, বাট এটা ঠিক মতো হচ্ছে কিনা এটা মনিটর নেই। মান হিসাবে খাবারের দাম বেশি। বাইরে এক প্লেট ফুচকা আপনার 30 টাকা, সেখানে 100 টাকা। তো আমরা বাইরে যেভাবে খাই ওইটার টেস্ট আমার মনে হয় বেশি। সচরাচর আমরা যেটা খাই বাইরে থেকে দামটা ডাবল হয়ে গেছে। যেমন এখন যেটা খাচ্ছি এটা হলো বাইরে 150 থেকে 160 টাকা এরকম, কিন্তু এখানে 300 টাকা। বাড়তি দামের অভিযোগ অস্বীকার না করলেও রেস্টুরেন্ট মালিকদের দাবি, অতিরিক্ত স্টল ভাড়ার কারণেই পণ্যের সঙ্গে দামের সমন্বয় করতে হচ্ছে তাদের। এই হিসাব অনুযায়ী এটাও আমাদের জন্য কম হয়ে যায়, কারণ এখানে যে রেন্ট আমাদের ভাড়া দিতে হয় 1 মাসের জন্য, এবং সমস্ত খরচ মিলিয়ে আমাদের জন্য এটাও রাখা অনেক কষ্ট হয়ে যায়। আমি একটা দোকান বাইরে নিলে 10,000 টাকা মাসে বেতন, এখানে এই দোকানটা নিচে প্রায় 20 লক্ষ টাকার মতো খরচ। তাহলে তো আমার মানে বাড়তে তো দেবে সরকার। আমাদেরকে যখন দোকানটা বুঝাই দিচ্ছে তখন বলছে যে এই পাশটা ফুড জোন, আমি ফুড জোনের নিচে টাকা বেশি নিচ্ছি, আমার এখানে কিনে বেচা হবে, কিন্তু তারা রাস্তাঘাটে দোকানপাট দিয়ে ভরে ফেলাইছে। এখন আমার এখানে কাস্টমার হচ্ছে না, আমার ড্যামেজটা কে দিবে? চলতি বছর বাণিজ্য মেলায় খাবার প্রস্তুত ও বিপণনের জন্য বড় আকারের 3টি ও 11টি মিনি প্যাভিলিয়ন বরাদ্দ দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। 3 থেকে 400 ফুট উপরে উঠে হাওয়ায় ভেসে যদি সমুদ্র ও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায় তবে কেমন হতো? কল্পনা নয়, বাস্তবেই তা সম্ভব হচ্ছে পর্যটন শহর কক্সবাজারে, যার নাম প্যারাসেলিং। দিন দিন পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে প্যারাসেলিং। উদ্যোক্তারা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে প্যারাসেলিং এর মাধ্যমে কক্সবাজারকে বিশ্বের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তোলা সম্ভব হবে। জেলা প্রশাসন বলছে, পর্যটন বান্ধব পরিকল্পনা নিয়ে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে এলে সহযোগিতা করা হবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিচে সমুদ্রের অথই নীল জলরাশি, আর উপরে আকাশের হাতছানি। এ নিয়ে রোমাঞ্চকর এক ভ্রমণ। স্পিড বোটের সাথে বেঁধে বিশেষ প্যারাসুটের সাহায্যে আকাশে ঘুরে বেড়ানোর নাম প্যারাসেইলিং। বিশ্বের বিভিন্ন দেশে সমুদ্র সৈকতে এটি দেখা গেলেও এখন কক্সবাজারেও পর্যটকদের জন্য বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3 থেকে 400 ফুট উঁচুতে হাওয়ায় ভেসে সমুদ্র ও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ, যা বেশ জনপ্রিয়তা পেয়েছে ইতোমধ্যে। আমার কাছে মনে হয়েছে যে আকাশে যে পাখি ওড়ার যে অনুভূতি, আমার কাছে এই অনুভূতিটা লাগছে। বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট রিয়েল অ্যাডভেঞ্চার এটা, যে আপনি সমুদ্রের মাঝখানে চারদিকে সমুদ্র, বিশাল সমুদ্র, ডানে পাহাড়, বায়ে সমুদ্র, এক অদ্ভুত অনুভূতি। প্যারাসেলিং এর মাধ্যমে কক্সবাজারের পর্যটনকে বিশ্বের কাছে আরো ভালোভাবে তুলে ধরা সম্ভব। এজন্য সরকারি পৃষ্ঠপোষকতা দরকার বলে মনে করেন এই উদ্যোক্তা।
এই প্যারাসিলিংকে সরকারের যদি আরো পৃষ্ঠপোষকতা থাকে, পৃষ্ঠপোষকতা দেয়, আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, এইটা থেকে আমরা আরো উন্নত মান দিতে পারবো এবং বাংলাদেশে এই প্যারাসিলিং এর মাধ্যমে কক্সবাজারকে একটা বিশাল বড় একটা পরিচিতি ঘটানো সম্ভব হবে। জেলা প্রশাসক জানালেন, পর্যটন বান্ধব পরিকল্পনা নিয়ে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসলে সহযোগিতা করা হবে। এই ধরনের যারা বিভিন্ন উদ্যোক্তা যারা এই আইডিয়াগুলো নিয়ে আসবে, পর্যটক বান্ধব যদি পরিকল্পনা তারা নিয়ে আসে, তো সেগুলোকে আমরা উৎসাহিত করব এবং আমরা প্যাট্রোনাইজ করব। আমরা আশা করি যে কক্সবাজারের পর্যটন শিল্প যে অবস্থায় গেছে এটা আরো দিনে দিনে সমৃদ্ধ হবে। বেসরকারি সংস্থা স্যাটেলাইট ভিশন সি স্পোর্টসের উদ্যোগে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 6 কিলোমিটার দূরে দরিয়ানগর ও হিমছড়ি সৈকতে অবস্থিত এই প্যারাসেইলিং, যা করা যাবে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। মুক্তিযোদ্ধা, গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শহীদ মিনারের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। কিছুক্ষণের মধ্যে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। তাবলিগ জামাতের বিবদমান দুপক্ষের সমঝোতা। ফেব্রুয়ারিতে একই সঙ্গে বিশ্ব ইজতেমা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর কোনো বিভাজন নেই, বললেন দুপক্ষের সমন্বয়ক। পদ্মা সেতুতে 6 নম্বর স্প্যান বসানোর কাজ সম্পন্ন। দৃশ্যমান হলো প্রায় 1 কিলোমিটার। খুব শিগগিরই বসবে আরও 2টি স্প্যান, জানালেন সেতুমন্ত্রী। তারেক রহমানের 2 বছর রাজনীতি থেকে দূরে থাকা উচিত, মন্তব্য ঐক্যফ্রন্টের উদ্যোক্তা ডক্টর জাফর উল্লাহর। বেগম জিয়াকে সরিয়ে নতুন চেয়ারম্যান করার পরামর্শ। লক্ষ্মীপুরে ট্রাক সিএনজি অটোরিকশা সংঘর্ষে 7 জন নিহত। একই পরিবারের 6 জনকে হারিয়ে দিশেহারা স্বজনরা। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।